এই রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সতীপীঠ। তারই অন্যতম পূর্ব বর্ধমান জেলার অট্টহাস মন্দির। সতীর অধঃষ্ঠ বা নিচের ঠোঁট পড়েছিল এখানে, সেই থেকেই নাম অট্টহাস। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিতা। বিশেষ বিশেষ তিথি এবং প্রতি অমাবস্যা তো বটেই, এছাড়াও সারা বছরই এখানে কম বেশি ভিড় থাকে ভক্তদের। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দক্ষিণ দিহি গ্রামের উত্তর বাহিনী নদী ঈশানীর তীরে প্রায় ২৭ বিঘা ঘন জঙ্গলের মধ্যে এই সতীপীঠ অবস্থিত। প্রকৃতির সৌন্দর্য এখানে অতি মনোময়। চেনা অচেনা নানান গাছে রং বেরঙের প্রজাপতি, হরিণ, কত রকমের পাখি, শিয়ালের ডাক মন ভালো করে দেবেই। এই অট্টহাস মন্দির অন্তত ৩০০ বছরের প্রাচীন। সেই কারণে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা ঘুরে আসি সেই ৫১ শক্তিপীঠের অন্যতম অট্টহাস মায়ের মন্দির থেকে। অট্টহাস মায়ের মন্দিরে চাইলে আপনারা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। কিভাবে এই ভোগ প্রসাদের কুপন আপনারা সংগ্রহ করবেন, কিভাবে আপনারা এই অট্টহাস মায়ের মন্দিরে পৌঁছবেন, সেই সমস্ত তথ্য দেয়া রইল আজকের এই ভিডিওতে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমরা খেপি মায়ের মন্দিরের কাছ থেকে একটি টোটো নিয়ে রওনা দিলাম কাটুয়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, খেপি কালীতলা থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। টোটোতে করে আমরা যাচ্ছি কাটুয়া বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমাদের যেতে হবে নিরোলে। সে নিরোল থেকে আমাদের যেতে হবে অট্টহাস কালী মন্দির। আমরা কাটুয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম এই সামনের বাসটি যাবে ডিরেক্ট একদম অট্টহাস মায়ের মন্দির। আমরা আমাদের বাসে বসে গেছি। আমাদের বাস ছাড়ার সময় হচ্ছে 11:30। কাটোয়া থেকে একদম ডিরেক্ট আমরা যাবো অট্টহাস মন্দিরে। খুব ভালো আমাদের কপালটা, এসে দেখছি যে আমরা একদম অট্টহাস মন্দিরে যাওয়ার জন্য বাসটা পেয়ে গেলাম কাটোয়া বাস স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার অট্টহাস মন্দির। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, বেশ সময় থাকে। সকালবেলা না খেয়ে পেয়েছিলাম দেবী কালী মন্দিরে পুজো দেওয়ার পর এই পার্বতী আর কলা যে অট্টহাস মন্দিরে আমাদের ভোগ খাওয়ার জন্য নাম লেখানো রয়েছে, ফোনে নাম লিখিয়ে দিয়েছি। তো সেখানে গিয়ে আমরা ভোগ খাবো। আমাদের বাসটি একদম রাইট টাইমে ছেড়ে দিল অট্টহাসের উদ্দেশ্যে। এটি হলো কাটোয়া রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরের চত্বর। যারা কাটোয়া রেল স্টেশন থেকে অট্টহাস মায়ের মন্দির যাবেন, তারা কাটোয়া বাস স্ট্যান্ড না গিয়েও এই 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেও আপনারা বাস ধরতে পারেন। জায়গার নামটি দেখুন, চরখি বাস স্টপ। এখন বাসটি দাঁড়িয়ে রয়েছে কেতুগ্রাম বাস স্ট্যান্ডে। আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব অট্টহাস মায়ের মন্দিরে। এই কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকেও যাওয়া যায় একটি শক্তিপীঠ, সেটি হলো বহুলা মায়ের মন্দির। আমরা সেখানে এর আগে গিয়েছি। আমাদের বাসটি এখন নিরল বাস স্টপ থেকে অট্টহাস মন্দিরের দিকে প্রবেশ করলো। যারা নিরলগামী বাসে করে আসবেন, তারা সব বাস তো অট্টহাস আসে না, তারা নিরলে নামতে হবে তাদেরকে। সেখান থেকে টোটোতে করে যেতে হবে অট্টহাস মন্দির। কিন্তু আমাদের বাসটি যেহেতু কাটোয়া টু অট্টহাস রুটের বাস, সেই জন্য আমাদের বাসটি ডিরেক্ট অট্টহাস মন্দিরেই যাবে। আমরা পৌঁছে গেছি অট্টহাস মায়ের মন্দির। এবার বাস থেকে নামবো। আমরা এসে পৌঁছে গেলাম অট্টহাস মায়ের মন্দিরে। এই আমার পিছনে দেখা যাচ্ছে এই অট্টহাস মায়ের মন্দিরের
মূল প্রবেশদ্বার। আর এই পাশ দিয়ে বয়ে বয়ে গেছে ঈশানী নদী। এক অসাধারণ পরিবেশ। কথিত আছে শক্তিপীঠ যেসব স্থানে থাকে তার পাশ দিয়ে বয়ে যায় উত্তরমুখী নদী। ঠিক তেমনটাই রয়েছে এই অট্টহাস মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে ঈশানী নদী। দেখুন, ভীষণ সুন্দর নদীটি। এদিকে জল রয়েছে এবং এদিকে জল কম আছে। এদিকে সম্ভবত এই বাঁধের ব্রিজটির নিচে হয়তো বাঁধ করা আছে, এদিক দিয়ে জল পড়ছে। দিক দিয়ে জলগুলো আওয়াজ করে দেখুন কলকল কলকল করে বয়ে চলেছে। এই হলো মহাতীর্থ অট্টহাস। এখানেই পতিত হয়েছিল দেবীর ঠোঁট। সচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অসাধারণ পরিবেশ, অসাধারণ। যেহেতু এটি সতীর 51 পীঠের একটি পীঠ, মহাদেব সতীমাকে কাঁধে করে যে তাণ্ডব লীলা চালাচ্ছিল সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি অট্টহাস মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আর এই অট্টহাস মায়ের মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে এরকম ডালার দোকান। এই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ডালার দোকান। গত বছরে আমরা এসেছিলাম তখন কিছু ছিল না, কিন্তু এই বছর এসে দেখছি বেশ কয়েকটি ডালার দোকান রয়েছে। আমরা এই দোকান থেকে ডালা নিলাম, এই দাদার দোকান থেকে। মা অট্টহাসেশ্বরী পুজোর ভান্ডার, ব্রাহ্মণের দোকান, মৃন্ময় রায়। এখানে আপনারা সকালে আসবেন, আমাদের দোকানে ডালা নিয়ে যাবেন। অনেকজন মানে ডালা আনতে ভুলে যায় আর কি, তারা মনে করেন না সবই পাওয়া যায় আমাদের এখানে। এই দোকান থেকে ডালা নেবেন। ভাইয়ের ব্যবহার খুব ভালো। এই ভাইয়ের ফোন নাম্বার, কোনো পুজোর সামগ্রীর কোনো কিছু জোগাড় জন্য যদি সমস্যা হয় ফোন করবেন। পাশাপাশি রয়েছে আরও বেশ কতগুলি এমন ডালার দোকান। এখানে আপনারা অনলাইন পেমেন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এখানে আমাদের মায়ের যা লাগে অট্টশ্বরী মায়ের সবই আছে সাজানো, আপনাকে এক্সট্রা কিছু কিনতে হবে না। পুজো কটা পর্যন্ত চলে? পুজো আপনার সারাদিনই হয় আমাদের এখানে। সারাদিন সারাদিন এখানে আপনি সবই পেয়ে যাবেন যা যা লাগে আমাদের মায়ের। 51 থেকে ভোগ শুরু হয়। 51 টাকাই শুধু না, আর বেশি কম কিছু আছে? না বেশি না, আমাদের এখানে 51 টাকায়। তো নিয়ে নিয়ে একটা একটু গঙ্গার জল দিন। এটি হলো অট্টহাস শক্তিপীঠের মূল প্রবেশদ্বার। চলুন এবার আমরা মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করি। এবার আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের সমস্ত মন্দিরটি দর্শন করাচ্ছি। মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর ভিতরে ঢুকেই গেটের বাঁ দিকে দেখা যাবে ওয়াটার এটিএম। এখান থেকে আপনারা ওয়াটার বোতল নিয়ে নিতে পারেন, জলের বোতল ভরে। এই দারুণ পরিবেশ। এখানে রয়েছে অতিথি নিবাস। যারা এখানে রাত্রি বাস করতে চান তারা এসে এই অতিথি নিবাসে যোগাযোগ করবেন, এখানে আপনারা ঘর পেয়ে যাবেন। এটি হলো কেতুক থানার মধ্যে পড়ছে। এই হলো পুলিশ ক্যাম্পও রয়েছে এখানে একটা। আমরা এবারে আমাদের জুতো জোড়া রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, আর এই হলো জুতো রাখার স্থান। এখানে জুতো রাখতে কোনো টাকা পয়সা লাগছে না। মহাতীর্থ অট্টহাস। আমরা এবারে অট্টহাস মন্দিরের মূল মন্দির চত্বরে প্রবেশ করছি। খুব সুন্দর সাজানো গোছানো মন্দিরটি। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমরা গত বছর এসেছিলাম, এতটাই ভালো লেগেছে আমাদের এই মন্দিরটি। আমরা আবার 1 বছরের মাথাতেই আবার চলে এলাম। ঢুকতেই প্রথমে চোখে পড়বে ভোলে মহেশ্বর বসে ধ্যানমগ্ন, ধ্যান করছেন। ঘড়িতে প্রায় 1:45।
একটা সময় শুনলাম মন্দির বন্ধ হয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে, না তো আমরা পুজোটা পাবো না। আমরা তাড়াহুড়ো করে এগিয়ে গেলাম মূল গর্ভগৃহের দিকে এবং সম্পূর্ণ করলাম আমাদের পুজো। পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এবার ঘড়ির কাঁটায় দুপুর 1:05, 1টা থেকে প্রসাদ দেওয়ার কথা, মানে প্রসাদী ঘন্টা বেজে গেছে, প্রসাদী ঘরে প্রবেশ করতে বলা হচ্ছে। আমরা ফোনে নাম লিখিয়ে দিয়েছিলাম, এখানে এসে কুপন নিলাম, কুপন প্রতি 50 টাকা করে নিল। আমরা 4 জন রয়েছি, 4টে কুপন নিলাম আমরা 200 টাকা দিয়ে। এবার এই হলো নাথ মন্দির। এই নাথ মন্দিরের পাশেই রয়েছে প্রসাদী ঘর। চলুন ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন রয়েছে প্রসাদী ঘর। প্রসাদী ঘরটি বেশ অনেক বড়, অসংখ্য ভক্ত একসঙ্গে বসে প্রসাদ পেতে পারেন। তাদের ব্যবস্থাপনা সত্যি ভীষণ সুন্দর এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভীষণ তৃপ্তি সহযোগে প্রসাদ গ্রহণ করলাম। জয় মা। এটি হলো অট্টহাস মায়ের আদি সেই মন্দির। আমরা এই মন্দিরে পুজো দিয়েছি, 1টা পর্যন্ত পুজো হয়েছে। 1টার সময় পুজো হওয়ার পর মন্দির বন্ধ হয়ে গেছে। তারপরে প্রসাদ দেওয়া হয়েছে, মানে ভোগ দেওয়া হয়েছে। আমরা সেই ভোগ, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। দিয়ে এসে দেখছি মায়ের মন্দিরের দরজা বন্ধ। 3টের সময় আবার মায়ের মন্দিরের দরজা খুলবে। তো তখন আমরা আশেপাশে একটু ঘুরে নিই, পরিবেশটা আপনাদের দেখাই। মায়ের মূল মন্দিরকে ভেতরে রেখে একটি সুবিশাল ভীষণ সুন্দর মন্দির তৈরি হচ্ছে। 51 শক্তিপীঠের অন্যতম হল অট্টহাস শক্তিপীঠ। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ঈশানী নদী, কাছেই রয়েছে মহাশ্মশান। এই এলাকাটি আগে এত বেশি জঙ্গলে ভরা ছিল যে দিনের বেলায়ও যেতে সাহস পেতেন না অনেকে। তবে এখন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটিকে। রাতে ঘুমানোর সময় কানে আসবে শিয়ালের ও পেঁচার ডাক, সকালে উঠবেন পাখির ডাকে। শান্ত পরিবেশে ভক্তি ভরে পুজো দিতে পারবেন আপনি। কথিত আছে, এক মনে মাকে ডাকলে সতী মায়ের উপস্থিতি অনুভব করা যায় আজও। চলুন এবারে এই নাট মন্দিরটি একটু ভালো করে ঘুরে নিয়ে যাক। এই নাথ মন্দির, এই মূল মন্দিরের একদম সামনে রয়েছে এই নাথ মন্দির। নাথ মন্দিরটিতে তুলে ধরা আছে বিশেষ করে দক্ষ যজ্ঞের সেই চিত্রগুলি। আর এই হলো দেখুন দেবীকে নিয়ে বলি মহেশ্বর তাণ্ডব চালাচ্ছেন এবং বিষ্ণু তার চক্র ছেদ করে মায়ের 51টি খণ্ড হয়েছিল, সেটা আমরা সবাই জানি। যেখানে যেখানে মায়ের শরীরের খণ্ড পড়েছিল সেখানে সেখানে শক্তিপীঠ গড়ে উঠেছে। এটি হলো সেই 51 শক্তিপীঠের একটি পীঠ। এখানে মায়ের ঠোঁট পড়েছিল, দেখুন সেই ঠোঁটের ছবি এখানে দেওয়া আছে। এই হলো সেই অট্টহাস মন্দিরের আমাদের সামনে দিকে দেখা যাচ্ছে সেই মন্দিরের। মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোলা বাবার সমাধিস্থল। এই ভোলা বাবা এই কুটিরে বসবাস করতেন। এই কুটিরটি এখন বন্ধ। এই সেই ভোলা বাবার সমাধি।
এই মন্দিরের সামনে রয়েছে একটি পুকুর, ভীষণ বড় পুকুরটি। এই পুকুরে রয়েছে অসংখ্য মাছ, বড় বড় মাছ। সে মাছগুলোকে নিজে হাতে করে খাবার দেওয়া যায়। চলুন দেখাচ্ছি আপনাদের সেই মাছগুলো। লোকচক্ষুর আড়ালে এমন একটা মোহময়ী মন্দির অনেকেরই অজানা, কারণ এখানকার পরিবেশ ভয়ার্ত। এই মন্দিরের ইতিহাস যেমনটা শোনা যায়, সেটি হলো এক বছর প্রবল বন্যায় যখন মাঠঘাট, ধান জমি সমস্ত ভেসে গেছে, চাষিদের মাথায় হাত, তখন দুর্গাপুজোর মহাষষ্ঠীর উষালগ্নে হঠাৎ এক সন্ন্যাসীর দর্শন পায় গ্রামবাসীরা। চোখের জলে ভেসে তাদের দুর্দশার কথা শোনালো সন্ন্যাসীকে, যদি তাদের দুর্দশার কোনো সুরাহা হয়। সব শুনে সন্ন্যাসী তাদের বললেন, তোমরা অতি ভাগ্যবান, কারণ এই স্থান শক্তিপীঠ। এখানে তোমরা জন্মেছ দেবীর কৃপাতেই, তোমাদের দুঃখ ঘুচবে। এই বলে তিনি জঙ্গলের মধ্যে একটি স্থান নির্দেশ করে বললেন ওই স্থানে তিনি যজ্ঞ করবেন। গ্রামবাসীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে সেখানে তৈরি করে ফেললেন যজ্ঞকুণ্ড। দিনের শেষে সন্ন্যাসী বসলেন আসনে। সারা রাত ধরে যজ্ঞ চলল। পরদিন সপ্তমীর ভোরে সূর্য উদয়ের আগে বায়ুকোণে একটি বিশাল পাথর রেখে তার উপর ঘট স্থাপন করে তিনি মায়ের পুজোর সূচনা করলেন। গ্রামবাসীদের জানালেন এই স্থান হল সতীপীঠ। দেবী সতীর নিচের ঠোঁট বা অধর পড়েছে এখানে। জয় দুর্গা মন্ত্রে নিত্য সেবা করতে হবে এই দেবী অট্টহাস বা অধরেশ্বরীর। প্রতি বছর দুর্গা সপ্তমীর দিন যেন দেবীর ঘট পাল্টানো হয়, এই নির্দেশ দিয়ে আচমকা অন্তর্ধান করলেন সেই সন্ন্যাসী। সেই থেকে এই স্থানে স্থাপিত হলেন মা অট্টেশ্বরী বা অট্টহাস। শুরু হলো দেবীর পুজো। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল অট্টহাসের নাম। অধষ্ট বা দেবী সতীর নিচের ঠোঁট পড়েছিল বলে এই জায়গার নাম হলো অট্টহাস, কারণ ওষ্ঠ হাসির প্রতীক। মন্দিরের কাছেই অবস্থান করছেন পীঠ ভৈরব বিল্লেশ বা বিল্লেশ্বর। যুগ যুগ ধরে সাধকেরা এখানে এসেছেন। পঞ্চমুণ্ডির আসনে বসে দশ মহাবিদ্যার তন্ত্র সাধনা করেছেন। এমনকি মহামায়ার লীলা প্রত্যক্ষ করেছেন তারা। এই সাধকেরা কখনোই কিছু ব্যক্ত করেননি কারোর কাছে। তাই অট্টহাস শক্তিপীঠের রহস্য আজও মানুষের কাছে অজানা। এটি হলো পঞ্চমুণ্ডি আসন। এই লেখাটি একটু ভালো করে সকলে পড়ে নেবেন। এটি হলো অট্টহাস মন্দিরের ভিতরে রয়েছে রটন্তী কালী মন্দির। কথিত আছে যে এই রটন্তী কালী মন্দিরে পুজো করতে আসতেন রঘু ডাকাত। রঘু ডাকাতের নাম আমরা সবাই জানি। তো দেখুন, ভীষণ সুন্দর এই রটন্তী কালী মন্দিরটি। এক পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণদেব, এক পাশে সারদা মা। কি সুন্দর দেখুন পরিবেশটি রটন্তী কালী মন্দিরের। আশেপাশে দেখুন ঘন জঙ্গল। আমার একটা কথা মাথায় আসে, এই সময় দাঁড়িয়ে
যে এত ঘন জঙ্গল রয়েছে এই সব স্থানে, কিন্তু সেই সময় যখন রঘু ডাকাত হয়তো এই মন্দিরে পুজো করতে আসতেন, সেসব সময়গুলি কেমন ছিল সেই কথাগুলি খালি আমার মাথায় আসে। এখনই এত ঘন জঙ্গল, কিন্তু তখন কেমন ছিল। এবারে দেখে নিয়ে যাক কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে আপনি উঠুন কাটোয়া লোকালে। কাটোয়া থেকে বাসে উঠে নামুন নিরোল বাস স্ট্যান্ডে। বাসে আপনার সময় লাগবে মিনিট 25। নিরোলে নেমে টোটো বা রিক্সাতে চলে আসুন অট্টহাস মায়ের মন্দিরে। আপনি চাইলে এই অট্টহাস মন্দিরে আগে থেকে ফোন করেও আসতে পারেন, তাতে আপনারই সুবিধা। অতিথিদের থাকার জন্য জায়গা আছে, ভক্তদের থাকা খাওয়া মন্দির থেকেই পরিচালিত করা হয়। এটি হলো এই অট্টহাস মন্দিরের প্রসাদী রন্ধনশালা। দেখুন, কাঠের উনুনে এখানে প্রসাদ রন্ধন করা হয়। এই ঘর থেকেই প্রসাদ রন্ধন করে ভক্তদের পরিবেশন করা হয়। আর এই উনুনটিতে অন্ন রন্ধন হয়। মন্দিরে সারা বছরই আনাগোনা লেগে থাকে ভক্তদের। প্রতি অমাবস্যায় প্রায় 2 থেকে 300 মানুষ মায়ের ভোগ প্রসাদ পান। আমাদের অট্টহাস মন্দির ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমরা বাড়ির পথে রওনা দেব। আমাদের অট্টহাস ঘোরা হয়ে গেল। আমরা এবার মন্দিরের বাইরের দিকে রওনা দিয়েছি। এই হলো মন্দিরের যে মূল ফাটক, যেটা দিয়ে তখন প্রথম ঢুকেছিলাম। এবারে সামনে দেখি অটো বা টোটো কিছু পেয়ে যাব। সেই টোটো অটোতে করে আমরা চলে যাব রেল স্টেশন। আমাদের যাওয়ার সময় আমরা কাটোয়া থেকে আর ট্রেন ধরবো না। আমরা যাওয়ার সময় কাটোয়া থেকে গঙ্গাটিকুড়ি স্টেশন হয়ে ট্রেনগুলি সব যায়। এখানকার নিকটবর্তী রেল স্টেশন হলো গঙ্গাটিকুড়ি, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। বন্ধুরা, এখানে দেয়া রইল কাটোয়া থেকে অট্টহাস এবং অট্টহাস থেকে কাটোয়া যাবার ডিরেক্ট বাসের টাইম টেবিল। আমরা বিকেল 3:10 কাটোয়াগামী বাসটিতে চড়ে বসলাম। আমরা বাস থেকে নামলাম। অট্টহাস থেকে আমরা পাচন্ডিতে এসে নেমেছি। পাচন্ডি থেকে টোটো নিয়ে আমরা যাচ্ছি গঙ্গাটিকুড়ি স্টেশন। গঙ্গাটিকুড়ি থেকে আমরা আজিমগঞ্জ। এই পাচন্ডি থেকে গঙ্গাটিকুড়ি স্টেশন 6 থেকে 6.5 কিলোমিটার। সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা এসে পৌঁছলাম গঙ্গাটিকুড়ি রেল স্টেশন। এই 3 নম্বরেই দেবে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি। আমাদের ট্রেনটি রয়েছে এখান থেকে 4:06। এখন ঘড়িতে বাজছে 3:56, আর 7-8 মিনিট পরেই রয়েছে আমাদের ট্রেনটি। কাটোয়া থেকে আমাদের ট্রেনটি ছেড়ে গিয়েছে। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে চড়ে বসলাম। সকাল 7:25 আমাদের জার্নি শুরু হয়েছিল আজিমগঞ্জ জংশন থেকে। এখন বাজছে সন্ধে 5:25। আমাদের জার্নি শেষ হলো আজিমগঞ্জ জংশনে।